Hello and welcome to the exam strategy with Imran Noor. This exam strategy contains tips for the students to complete their written exams in the most efficient way. Before starting the exam strategy tips, let me clarify one thing. This strategy contains tips for the written exam, but not for the preparation regarding the written exam. So, you have to prepare yourself in the best way so that you can answer in the most efficient way. I am here to help you with the tips that will make you the most efficient student in terms of answering the question in the exam answer script. তো এক্সাম স্ট্র্যাটেজিতে আপনাকে স্বাগতম। এক্সাম স্ট্র্যাটেজির বিষয়গুলো আপনাকে পরীক্ষার খাতায় ভালো নাম্বার পেতে সাহায্য করবে, কিন্তু প্রিপারেশনটা আপনাকে আলাদাভাবে ভালো করে নিতে হবে, সেটা ভিন্ন জিনিস। আর এক্সামের খাতায় সঠিকভাবে উত্তর উপস্থাপন করা ভিন্ন জিনিস। তো আমরা এখানে এক্সামের খাতায় উত্তর উপস্থাপন করার বিষয়ে কথা বলবো। কথা না বেরিয়ে চলুন আমরা আমাদের টপিকসে চলে যাই। প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হলো আপনার পরীক্ষার রুটিন সম্পর্কে আপনার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এজন্য আপনার পরীক্ষার রুটিনে কবে এবং কোন সময় পরীক্ষাটা হয় সেটা সম্পর্কে আপনাকে ক্লিয়ার ধারণা রাখতে হবে। তা না হলে হয়তো আপনি পরীক্ষা মিস করতে পারেন। পরীক্ষা মিস করলে আপনার পুরো সেমিস্টার কিংবা পুরো ইয়ারের পড়াশোনা পুরো বৃথা হয়ে যাবে। এজন্য প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে চেক অ্যান্ড ডাবল চেক, দ্যাট মিনস ক্রস চেক ইউর এক্সাম ডেট অ্যান্ড টাইম টু অ্যাভয়েড এনি কাইন্ডস অফ মিস্টেক্স। সবচেয়ে ভালো হলো আপনার পরীক্ষার রুটিনটা যেন প্রিন্ট করা অবস্থায় আপনার সামনে থাকে। প্রিন্টেড ভার্সনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা যেহেতু অথরিটি দিয়েছে, হাতে লিখলে অনেক সময় মিস্টেক হতে পারে, কিন্তু প্রিন্টেড ভার্সনের মিস্টেক নাই। যদি প্রিন্ট করা সম্ভব না হয় তাহলে আপনি মোবাইলে ছবি তুলে আপনার মোবাইলে সংরক্ষণ করবেন, যাতে অরিজিনাল রুটিনটা আপনার সাথে থাকে। দ্য নেক্সট টিপ ইজ দ্যাট আপনি পরীক্ষার খাতায় কিভাবে উত্তরগুলো সঠিক সময়ের ভিতরে লিখে শেষ করবেন। এজন্য যদি সম্ভব হয় তাহলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সংগ্রহ করবেন, কতটা প্রশ্ন থাকে, কত মিনিটের প্রশ্নে কত মিনিটের ভিতরে সবগুলো প্রশ্ন লিখতে হবে সেটা আপনি জেনে নেবেন। এরপরে প্রতিটা প্রশ্নের উত্তর, টোটাল যতটা উত্তর করতে হবে সবগুলো মার্কস সময়ের ভিতরে লেখার জন্য প্রতিটা মার্কসের এগেনস্টে কত মিনিট টাইম পাবেন সেটা আপনি ক্যালকুলেট করে বের করে ফেলবেন। ক্যালকুলেট দ্য রেশিও অফ মার্কস অ্যান্ড টাইম, দ্যাট ইজ দ্য মিনিটস পার মার্ক, বিফোর ইউ সিট ফর দ্য এক্সাম। এবং যদি আগের বছরের কোয়েশ্চেন পাওয়া যায় তাহলে আপনি সেই কোয়েশ্চেনগুলো সলভ করে তখন আপনার হাতের লেখার স্পিড কেমন এবং আপনি উইদিন দ্য স্পেসিফিক টাইমে যতগুলো প্রশ্ন লিখতে হবে সেগুলো লিখে শেষ করতে পারেন কিনা সেটা আপনি চেক করে দেখতে পারবেন। তো কী করে আপনি ক্যালকুলেট করবেন যে কত মার্কসের জন্য কত মিনিট? সেটার জন্য আপনি খুব সিম্পলি ধরে নেন আপনার পরীক্ষায় 40 মার্কস অ্যান্ড ইউ হ্যাভ 2.25 আওয়ার, দেন ইউ হ্যাভ টু divide the total time by total marks. টোটাল টাইমকে টোটাল মার্কস দিয়ে ভাগ দিলে আপনি পার মার্কসের জন্য পাচ্ছেন 3 মিনিট 22 সেকেন্ড। ধরে নেন আপনার একটা সেটে এক সেট কোয়েশ্চেন, সেখানে 8 মার্কস করে আসে, এরকম করে 5 সেট কোয়েশ্চেন লিখতে হবে। তাহলে 8 মার্কের একটা সেটের এক সেট কোয়েশ্চেনের জন্য আপনি টোটাল কত মিনিট পাবেন? 27 মিনিটস। এরকম করে আপনি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে বাসায় বসে লিখবেন যে 8 মার্কের একটা প্রশ্ন আপনি 27 মিনিটের ভিতর লিখে শেষ করতে পারছেন কিনা। যদি আপনার পরীক্ষার সময় ভিন্ন রকম হয় এবং মার্কস ভিন্ন রকম হয়, তো আপনি এই ফর্মুলা ইউজ করে সেই মার্কস এবং প্রতিটা মার্কসের এগেনস্টে কতটুকু সময় সেটা বের করতে পারবেন। এবং যদি আপনি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন জোগাড় করতে পারেন তাহলে সেটাকে আপনি সেখান থেকে প্রশ্ন লিখে ঘড়ির সাথে মিলিয়ে দেখতে পারেন যে আপনি আসলেই লিখে শেষ করতে পারছেন কিনা। একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে প্রশ্ন লিখে শেষ করতে হবে। রিমেম্বার দ্যাট দ্য টার্গেট শুড বি অ্যান্সারিং অল দ্য কোয়েশ্চেন্স উইদিন দ্য অ্যালোকেটেড টাইম। আপনার টার্গেট হবে নির্ধারিত সময়ের ভিতরে যত সেট কোয়েশ্চেন বা যতটা প্রশ্ন লিখতে হবে সেটা লিখে শেষ করা। এজন্য আপনি ভালো হয় যে যতটুকু সময় সে পুরো সময়টুকুকে ব্যবহার না করে কিছু সময় কম রাখেন। পরীক্ষার সময় যদি হয় 2 ঘন্টা 30 মিনিট, তাহলে আপনি 2 ঘন্টা 15 মিনিটের ভিতরে লিখে শেষ করতে পারেন কিনা সেটা প্র্যাকটিস করেন। যদি আপনি বাসায় 2 ঘন্টা 30 মিনিটের প্রশ্ন 2 ঘন্টা 15 মিনিটের ভিতরে লিখে শেষ করে প্র্যাকটিস করেন তাহলে পরীক্ষার হলে নিঃসন্দেহে আপনি সেটা পারবেন। ফলে আপনার হাতে যথেষ্ট পরিমাণে টাইম থাকবে যে সময়ে আপনি অ্যান্সার স্ক্রিপ্ট রিভিশন দিতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি
লেখার প্র্যাকটিস না করেন তাহলে হয়তো আপনি প্রশ্ন উত্তর জানেন কিন্তু লিখে শেষ করতে পারবেন না। সবগুলোর উত্তর আপনার ঠোঁটস্থ কিন্তু লিখে শেষ করতে পারলেন না, কারণ আপনি সময় অনুযায়ী উত্তর লিখতে পারেননি। একটা প্রশ্ন দুইটা প্রশ্ন লেখার পরে আপনার সময় অনেক শেষ হয়ে গেছে। এরকম যাতে না হয় সেজন্য আপনাকে এই রুলসটা অবশ্যই ফলো করতে হবে। মিনিটস পার মার্ক এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। ওকে, নাও লেটস মুভ অন টু আওয়ার next slide. The next topic is you have to make the things ready which are allowed to take with you in the exam hall. কিছু জিনিস আপনার এক্সাম হলে প্রয়োজন হবে, সেই জিনিসগুলোকে আপনি আগেই রেডি করে রাখবেন। ভালো হয় আপনি যদি আগের রাতে সেই জিনিসগুলোকে রেডি করে রাখেন, তাহলে পরের দিন পরীক্ষার হলে যাওয়ার আগে জিনিসগুলো হাতের কাছে পাবেন এবং এক্সাম হলে সেগুলো নিজেরটা নিজে ইউজ করবেন। আপনি কখনো অন্যের উপর ডিপেন্ডেন্ট হবেন না। যদি আপনার সমর্থ থাকে তাহলে কখনোই অন্যের উপর ডিপেন্ডেন্ট হবেন না। যে জিনিসগুলো পরীক্ষার হলের আগে নিজের জিনিস নিজে অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। অন্যের কাছ থেকে জিনিস নিয়ে পরীক্ষা দিতে গেলে অনেক সমস্যা, বিশেষ করে ম্যাথ পরীক্ষার সময় বা যদি কখনো এক্সামে ছবি আঁকতে হয় সেখানে পেন্সিল বা স্কেল যদি থাকে সেগুলো অন্যের কাছ থেকে ধার করে আঁকতে গেলে অনেক সমস্যা হয়। তো সেজন্য আপনি যে স্টেশনারিগুলো সাথে নিয়ে যাবেন সেগুলোর দু একটা নাম এখানে বলা হচ্ছে। যেমন ধরেন যেগুলো স্টেশনারির ভিতর কি লাগে, কলম লাগবে, পেন্সিল লাগবে, স্কেল লাগবে, রাবার লাগবে। তো সেগুলো কি? সেগুলো হচ্ছে কলম। কলমের কালি হচ্ছে কালো কালির, নীল কালি এবং হালকা নীল বা আকাশি রঙের কালি আপনি ইউজ করতে পারেন। বাট ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য রেড অ্যান্ড গ্রিন ইঙ্কস। লাল এবং সবুজ বা পিঙ্ক কালার এগুলো অ্যাভয়েড করবেন এবং একাধিক কলম সাথে রাখবেন। Next, you have to take some pencils that if you take the lead pencil, it will be very much helpful for you. Lead pencil use করলে আপনার প্রত্যেকবার মাথাকে শার্প করতে হয় না, এজন্য শার্পনার লাগবে না। এটা আপনার একটা বড় সুবিধা। লিড পেন্সিল ইউজ করতে পারলে লিড পেন্সিল নিয়ে যাবেন। Then you have to take some scale. You may use the small or large scale. তো নাটরাজের যে স্কেলটা আছে এটা হচ্ছে 1 ইঞ্চি। তো আপনি যদি এই স্কেলটা দিয়ে এরকম চিকন স্কেল নিয়ে যান তাহলে একসাথে দুইটা কাজ হয়ে যাবে। একই সাথে আপনি হচ্ছে মার্জিন টানার জন্য এক টানেই মার্জিন টানতে পারবেন, সাথে স্কেল হিসেবে স্কেল ইউজ করতে পারবেন। স্মল স্কেল থেকে লার্জ স্কেলের সুবিধা বেশি। স্মল স্কেল দিয়ে আপনি যদি মার্জিন টানতে যান অনেক বেশি সময় লাগে, এর জন্য লার্জ স্কেল নিয়ে যাওয়াই সবচেয়ে বেস্ট। তারপরে কম্পাস, যদি হচ্ছে জ্যামিতির কোনো চিত্র থাকে বা কোনো চিত্র বায়োলজিতে আঁকতে হয় তাহলে কম্পাস লাগতে পারে, আপনি সাথে করে কম্পাস নেবেন। ম্যাথের জন্য ক্যালকুলেটর, যদি অ্যালাউ করে তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যাবেন। আদরের যে ক্যালকুলেটর অ্যালাউ করবে সেটা নিয়ে যাবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন ক্যালকুলেটরটা ফাংশনাল হয়, অর্থাৎ ক্যালকুলেটরটা যেন ব্যাটারি ঠিক থাকে এবং প্রতিটা বাটন কাজ করছে এরকম আগে থেকে দেখে নেবেন। তারপরে যদি পেন্সিল যেহেতু নিয়েছেন সুতরাং পেন্সিলে আঁকা যদি কোনো ভুল হয় সেটাকে মোছার জন্য রাবার লাগবে এবং সময় দেখার জন্য আপনার নিজের হাতে একটা ঘড়ি থাকলে সবচেয়ে ভালো হয়। যদি ঘড়ি অ্যালাউ করে তাহলে অবশ্যই আপনি নিজের হাতে একটা ঘড়ি রাখবেন, যে ঘড়িতে অবশ্যই টাইম যেন ঠিক থাকে, তাহলে আপনার জন্য সময় মেনটেন করা খুব সহজ হবে। যেমন 8 মার্কের এক সেট কোয়েশ্চেন লেখার জন্য 27 মিনিটস লাগবে, সেটা আপনি আপনার ঘড়ি থেকে সহজেই সময় বুঝতে পারবেন। অনেক সময় ঘড়ি হচ্ছে ওপরে লাগানো থাকে, অনেকের চোখে দূরবর্তী জিনিস দেখতে অসুবিধা হয়, বিশেষ করে ইয়াং জেনারেশনসের, তারা চশমা ছাড়া দূরে জিনিস দেখতে পারে না। আবার কাছের জিনিস ওই চশমা সহকারে দেখলে চোখের উপর চাপ পড়ে। ইন দ্যাট কেস কাছে যদি ঘড়ি থাকে তাহলে আপনার দূরের দেওয়ালের ঘড়ি দেখার জন্য বারবার চশমা পড়তে হবে না, এতে কিছুটা সময় বাঁচবে। যদি আপনি ভালো মনে করেন তাহলে আপনার কাছে অ্যালাউ করলে ঘড়ি রাখবেন। এছাড়া আপনার পরীক্ষার হলে ঢোকার জন্য কিছু পেপারস লাগে, যেমন আপনার এখানে ছবিতে দেখছেন অ্যাডমিট কার্ডটা লাগবে আপনার, অবশ্যই অ্যাডমিট কার্ডটা সাথে নেবেন। আইডি কার্ড না হলে অনেক সময় ইনস্টিটিউশনে ঢুকতে দেয় না, যদি আপনি কোনো ইনস্টিটিউশনের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আইডি কার্ডটা সাথে নেবেন। এবং যদি পরীক্ষার হলে ঢোকার জন্য আপনার পেমেন্ট ক্লিয়ারের কোনো স্লিপ লাগে তাহলে ক্লিয়ারেন্স যদি লাগে তাহলে অবশ্যই সেটা সাথে নিয়ে ঢুকবেন। তা না হলে হয়তো আপনার অ্যাডমিট কার্ডের জন্য আপনার সময় নষ্ট হবে, আপনাকে হেনস্থা করবে। আইডি কার্ড না থাকলেও সময় নষ্ট করতে পারে, হেনস্থার শিকার হতে পারেন। অ্যান্ড ক্লিয়ারেন্স না থাকলে অনেক সময় পরীক্ষার হল থেকে বের হয়ে এসে আবার ক্লিয়ারেন্স নিয়ে যাওয়া লাগতে পারে, এতে আপনার সময় এবং শ্রম দুটাই নষ্ট হবে। ইন দ্যাট কেস ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড সাচ টাইপস অফ সার্কামস্টেন্সেস দেন ইউ হ্যাভ টু টেক অল দ্য নেসেসারি পেপারস উইথ ইউ। ওকে, এছাড়া অন্য কোনো পেপার সাথে রাখলে সেটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। যেগুলো অ্যালাউড নাই এরকম কোনো পেপার আপনি কাছে রাখবেন না। আপনার কাছে অন্য কোনো পেপার থাকার দরকার নেই। বিদ্যুতের বিল, টেলিফোন বিল,
বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করছেন, রেস্টুরেন্টের পে স্লিপ, এগুলো যেন কোনো কাগজ আপনার কাছে না থাকে। আদারওয়াইজ দ্যাট মে কজ সাম ডিস্টারবেন্সেস ডিউরিং দ্য চেকিং। যদি চেক করার সময় বডির কাছে অন্য কোনো কাগজ পাই, তাহলে সেগুলোর জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে, যেটা আপনার সময় নষ্ট হবে। কাজেই পরীক্ষার হলে ঢোকার সময় কোনো কাগজ সাথে রাখবেন না, এবং এটা খুব স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করবেন। ওকে, নাও ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, আপনার মনে রাখতে হবে যে পরীক্ষার হল আপনার বাসা থেকে দূরে হওয়ার কারণে অবশ্যই আপনাকে যানবাহনে করে সেখানে যেতে হবে। আপনি যদি পরীক্ষার হলে পৌঁছানোর জন্য যথেষ্ট পরিমাণ সময় হাতে নিয়ে বের না হন, তাহলে হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে এবং আস্তে আপনি আটকা পড়বেন। রাস্তায় যদি আটকা পড়েন, জ্যামে হোক বা অন্য কোনো কারণে, সেক্ষেত্রে আপনার প্রিপারেশন যেটা নিয়েছিলেন সেটা আস্তে আস্তে খারাপের দিকে যাবে। অর্থাৎ আপনার টেনশনের কারণে প্রিপারেশনটা যেটা নিয়েছিলেন সেটা আর আগের মতো থাকবে না, টেনশন ফিল করবেন, 11th আওয়ারে পরীক্ষায় আসবেন, সময়ও কম পাবেন, আর যেই প্রিপারেশন ছিল সেটা না থাকার কারণে যেটা লেখার কথা ছিল যেভাবে সেটা লিখতে পারবেন না। এজন্য reach at least 5 minutes earlier in the exam hall, start your journey from your home keeping enough time in hand, যাতে কমপক্ষে 5 মিনিট আগে আপনি পরীক্ষার হলে ঢুকতে পারেন। কোনো কোনো সময় আধা ঘন্টা, কোনো কোনো সময় 1 ঘন্টা আগেও পরীক্ষার হলে ঢোকার জন্য আগে থেকে ইনস্ট্রাকশন থাকে। আপনাকে যেরকম করে ইনস্ট্রাকশন দিয়ে রাখবে, আপনি অবশ্যই সেরকম করে পরীক্ষার হলে যাবেন। হয়তোবা পরীক্ষার হলে আপনি যখন যাবেন, 1 ঘন্টার যে সময় আপনাকে আগে থেকে যাওয়ার জন্য বলেছে, সেই 1 ঘন্টার সময় আপনাকে পরীক্ষার নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত বলা হবে। আপনি যদি 5 মিনিট আগে গিয়ে সেখানে পরীক্ষায় বসেন, কিছুই বুঝবেন না। একটু পর পর আপনি ইনভিজিলেটরকে বা কর্তৃপক্ষকে জিজ্ঞেস করবেন, এরপরে কি করব, এবার কি করতে হবে। এটা কেন হলো? কারণ আপনি 5 মিনিট আগে পরীক্ষার হলে গেলেন। যাতে এরকম ঘটনা না ঘটে, সেজন্য আপনি অবশ্যই যখন পরীক্ষার হলে যাওয়ার জন্য বলবে, যদি 5 মিনিট আগে হলে প্রবেশ করতে বলে 5 মিনিট আগে প্রবেশ করবেন, 1 ঘন্টা বললে 1 ঘন্টা আগে প্রবেশ করবেন, এবং সেরকম সময় হাতে নিয়ে আপনি বাসা থেকে বের হবেন। নেক্সট থিং ইজ দ্যাট, আপনি পরীক্ষার হলে যাওয়ার সময় যেহেতু টাকা পয়সার সাথে থাকে, মোবাইল সাথে থাকে, কিন্তু সেগুলো নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয় না। যে জিনিসগুলো আপনার মূল্যবান, সেই জিনিসগুলো অবশ্যই সেফ জায়গায় রাখবেন। লকার যদি থাকে লকারে রাখবেন, চাবিটা আপনার কাছে রাখবেন, অথবা কারো কাছে রেখে, যদি আপনার চাবি রাখার সুযোগ না থাকে তাহলে কোনো একজন বিশ্বস্ত পার্সনের কাছে রাখবেন। তা না হলে এগুলো পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে যদি হারিয়ে যায়, তাহলে আপনি বিপদের সম্মুখীন হবেন। So keep your precious things in a safe place. And one of the important thing is that পরীক্ষার হলে অনেক সময় সিট প্ল্যানিং থাকে। আপনার সিট যেখানে আপনাকে অ্যালোকেট করছে, আপনি সবসময় সেখানে বসবেন। আপনার সিট প্ল্যান অনুসারে আপনার রুমের অ্যাটেন্ডেন্স শিট যাবে, আপনার সিট প্ল্যান অনুসারে আপনার জন্য কোয়েশ্চেন যাবে। আপনি সেই সেকশনের কোয়েশ্চেন সেই সিট প্ল্যান অনুসারে সেই রুমে যাবে। আপনি যদি এলোমেলো বসেন, তাহলে আপনি কোয়েশ্চেন পাইতে আপনার অসুবিধা হবে, আপনার অ্যাটেন্ডেন্সের সমস্যা হবে, অ্যাটেন্ডেন্স না দিলে আপনার পুরো পরীক্ষা বাতিল হবে। এজন্য টেক ইউর সিট অ্যাকর্ডিং টু দ্য সিট প্ল্যান, সিট প্ল্যান দেখে যাবেন। এজন্য সিট প্ল্যান বুঝতে হলে অনেক সময় আরো বেশি সময় লাগে। কাজে 5 মিনিট আগে গেলেও সিট প্ল্যান খুঁজে পেতে পেতেই অনেক সময় 10-15 মিনিট পার হয়ে যায়। এজন্য বেস্ট হলো অন্তত আধা ঘন্টা আগে পরীক্ষার হলে যাওয়া, যাতে আপনি সিট প্ল্যানটা খুঁজে বের করতে পারেন, কোথায় আপনার সিট বসেছে, আপনার জিনিসপত্রগুলো সেফ একটা জায়গায় রাখতে পারেন। এরপরে আপনি রিল্যাক্স মোডে গিয়ে পরীক্ষার হলে বসতে পারেন। ওকে, নাও let's talk about some internal things. You have to remember that after getting the answer script, at first you have to fill it up with all the necessary informations before commencing with the answer. অনেকেই হচ্ছে পরীক্ষার খাতায় যা কিছু লিখতে হয় সেগুলো না লিখে বসে থাকে। খাতা আপনার হাতে আসার সাথে সাথে যেগুলো লিখতে হয়, যেমন আপনার আইডি লিখতে হতে পারে, কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছেন সাবজেক্ট লিখতে হতে পারে, কোর্স কোড, কোর্স টাইটেল, সেকশন, সেমিস্টার, ইয়ার, মিড টার্ম না ফাইনাল, এবং টিচারের নেম ইত্যাদি। এরকম অনেক কিছু পরীক্ষার হলে এক্সাম স্ক্রিপ্টের প্রথম পেজে সচরাচর লিখতে হয়। তো যেগুলো আপনাকে লিখতে বলেছে সেগুলো অবশ্যই অ্যাকুরেটলি ফিল আপ করবেন। ফিল আপ করতে গিয়ে কোনো ভুল হলে কর্তব্যরত যে ইনভিজিলেটর তাকে জানাবেন, বাট ইউ হ্যাভ টু ফিল দিস অল দ্য নেসেসারি ইনফরমেশনস। তো পরীক্ষা শুরুর আগে যদি আপনি এগুলো পূর্ণ না করে বসে থাকেন, প্রশ্ন হাতে পরই লেখা শুরু করে দেন, অনেক সময় হয় যে আপনি প্রশ্ন জমা দিয়ে চলে আসলেন উত্তর সহকারে, আসার পরে মনে হলো আমি তো সবগুলো ঘর পূর্ণ করিনি। যেমন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অপশন থাকে যে আপনি কোন সেকশন থেকে পরীক্ষা দিচ্ছেন, সায়েন্স, আর্টস, কমার্স ইত্যাদি। তো যখনই অ্যান্সার লিখতে হয় তার প্রথমে আপনার সেকশনটা উল্লেখ করতে হয়, যে আপনি কোন সেকশন থেকে আসছেন, সায়েন্স থেকে, আর্টস থেকে না কমার্স থেকে। তো আপনি খুব ভালো অ্যান্সার দিচ্ছেন কিন্তু সেকশন উল্লেখ করেন নাই। তো ওখানে সেকশন উল্লেখ না করলে তো বুঝতে পারবে না যে ইনভিজিলেটর যার কাছে খাতাটা পাঠাবে
বা যদি অবজেক্টিভ হয়, ওএমআর শিট হয়, মেশিন যদি দেখে, তাহলে মেশিন তো ওই ঘরে দেখতেছে না যে আপনি কোন সেকশন থেকে আসছেন, সায়েন্স থেকে, আর্টস থেকে না কমার্স থেকে। তো যেহেতু সেকশনই খুঁজে পেল না, সুতরাং প্রথমে আপনার খাতা বাতিল হয়ে গেল। এটা কেন হলো? কারণ সে হচ্ছে উত্তরপত্রের প্রয়োজনীয় ঘরগুলো ঠিকমতো পূরণ না করে উত্তর লেখা শুরু করে দিয়েছে। সুতরাং উত্তরপত্রের প্রতিটা ঘর পূরণ করা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা যেন কখনোই ভুল না হয়। এটা শুরু না করে যদি আপনি লেখা শুরু করেন, তাহলে ব্যাপক সম্ভাবনা থাকে যে শেষ মুহূর্তে আপনি হয়তো পূরণ না করে খাতা জমা দিয়ে চলে আসবেন এবং আলটিমেটলি আপনার কোনো রেজাল্ট আসবে না, খাতা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট, গিভ মার্জিনস উইথ পেন্সিল। যদি আপনি মার্জিন টানেন, তাহলে অবশ্যই পেন্সিল দিয়ে টানবেন, 1 ইঞ্চি মার্জিন টানবেন। আর যদি মার্জিন টানার মতো প্রয়োজনীয় সময় হাতে না থাকে, তাহলে আপনি খাতা ভাঁজ করবেন। ইউ হ্যাভ টু ফোল্ড দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অ্যাট লিস্ট 1 ইঞ্চ ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড অ্যান্ড ফ্রম দ্য টপ। ওপর এবং বাম দিকে 1 ইঞ্চি করে জায়গা রেখে তারপরে হচ্ছে আপনি খাতা ভাঁজ করে তারপর লিখবেন। মার্জিনের ভিতরে, মার্জিনের বাইরে কোনো কিছু লিখবেন না। সব যা কিছু লেখা সবকিছু মার্জিনের ভিতরে লিখবেন। নাথিং উইল বি রিটেন আউটসাইড দ্য মার্জিন। তারপর বিফোর কমেন্সিং দ্য অ্যান্সার কেয়ারফুলি রিড অল দ্য কোয়েশ্চেন্স। আপনি প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে উপর থেকে নিচে পর্যন্ত পুরো প্রশ্ন একবার পড়বেন। প্রশ্ন পাওয়ার সাথে সাথে লিখবেন না, আগে প্রশ্নগুলো পূর্ণরূপে পড়ে নেবেন। এটা আপনাকে ম্যাপিং এ সাহায্য করবে। তারপরে কি করবেন? যদি প্রশ্ন পড়ার সময় ইফ ইউ নিড টু পুট এ হিন্ট ডু নট পুট ইট অন দ্য কোয়েশ্চেন পেপার। যদি প্রশ্ন পড়ার সময় উত্তরের কোনো অংশ মনে রাখার সুবিধার্থে লেখার প্রয়োজন হয়, তাহলে সেটা আপনি প্রশ্নপত্রে লিখবেন না, সেটা আপনি লিখবেন উত্তরপত্রে। সো ইউ হ্যাভ টু রাইট ইট অন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট, প্রিফারেবলি অ্যাট দ্য লাস্ট পেজ, মার্কিং রাফ অন দ্য টপ অফ দ্য পেজ। আপনি আপনার হিন্টসগুলো, যেমন 1 নম্বর প্রশ্নের ক, যেটা 1A 1B 1C, 1B এর একটা স্ট্রাকচার লিখতে হবে। স্ট্রাকচারটা এই মুহূর্তে আপনার মনে আছে, পরে মনে নাও থাকতে পারে। এই স্ট্রাকচারটা আপনি কোথায় রাখবেন? স্ট্রাকচারটা আপনার উত্তরপত্রে অ্যান্সার স্ক্রিপ্ট যেটা পেয়েছেন সেটা শেষ পাতায়, একদম শেষ পাতার উপরে লিখবেন রাফ। রাফলি আন্ডারলাইন করবেন, করে লিখবেন 1B, 1 বির স্ট্রাকচার হচ্ছে এটা, বা 1 সির একটা কেমিক্যাল ফর্মুলা আপনার মনে থাকতেছে না, সেটা আপনি লিখে রাখতে চান। প্রশ্নটা হাতে পাওয়ার পরে সেটা আপনি যদি প্রশ্নের মধ্যে লেখেন, তাহলে সেটা নকল হিসেবে কাউন্ট হতে পারে, প্রশ্ন কেড়ে নিতে পারে, অথবা হচ্ছে আপনাকে পরীক্ষার হল থেকে এক্সপেল করতে পারে। এজন্য আপনি প্রশ্নের ভিতরে কোনো কিছু লিখবেন না। এরকম ঘটনা ঘটেছে, ম্যাজিস্ট্রেট এসে একজন ছেলের প্রশ্নপত্রে কোনো কিছু লিখে থাকার কারণে তাকে হচ্ছে এক্সপেল করে দিয়েছে। সুতরাং এরকম যদি পরিস্থিতির সম্মুখীন হতে না চান, তাহলে কখনোই প্রশ্নপত্রে কোনো কিছু লিখবেন না, লিখবেন আপনার উত্তরপত্রে। সেটা প্রশ্ন পড়ার সময় যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয়, যেটা আপনার উত্তরের অংশ না, তাহলে সব শেষের উল্টার দিকে, সব শেষের পাতার উল্টা দিকে লিখবেন হচ্ছে রাফ, লিখে আন্ডারলাইন করে সেখানে এই হিন্টসগুলো লিখে রাখবেন। ওকে, নাও লেটস মুভ অন টু আওয়ার নেক্সট টপিকস। You have to remember that the question should be answered in a wise manner. এর মানে কি? হোয়াট ডাজ ইট মিন? যে কোয়েশ্চেনগুলো বুদ্ধিমানের মতো অ্যান্সার করতে হবে। কোয়েশ্চেন সিলেকশন বা অ্যান্ড অ্যান্সার ম্যাপিং, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট। তো কিভাবে আপনি হচ্ছে কোয়েশ্চেনগুলো সিলেক্ট করবেন অ্যান্সারের জন্য, সেজন্য এই টিপসগুলো আপনার জন্য। ফার্স্ট অফ অল, স্টার্ট উইথ দ্য বেস্ট নোন অ্যান্সার। প্রথমে আপনি প্রশ্ন হাতে পাওয়ার পরে যেহেতু ম্যাপ করে ফেলেছেন যে কোনটা আপনি ভালো পারেন, কোনটা কম পারেন, কোনটা একেবারে পারেন না, তো প্রথমে আপনি অ্যান্সার লেখা শুরু করবেন বেস্ট নোন অ্যান্সার থেকে। সবচেয়ে ভালো যেটার উত্তর পারেন প্রথমে সেটা লিখবেন। সেটা যদি হয় ম্যাথ, যেগুলো যদি কোনো কোশ্চেনের ম্যাথ থাকে এবং বেস্ট নোন অ্যান্সারের ভিতরে ম্যাথ পড়ে, তাহলে আগে আপনি ম্যাথ করবেন। বেস্ট নোন অ্যান্সারের ভিতরে ম্যাথ থাকলে আগে ম্যাথ করবেন। এরপর কি করবেন? ইফ অল দ্য অ্যান্সার্স আর বেস্ট নোন, দেন স্টার্ট উইথ দ্যাট উই শুড রিকোয়ার লেস টাইম। এরপর ম্যাথ বেস্ট নোন অ্যান্সার ছিল ওখানে, এরপরে আরো 3-4টা প্রশ্ন, মোট 5টা প্রশ্নের ভিতরে আরো 3টা প্রশ্ন আপনার বেস্ট নোন। এই 3টা প্রশ্নের ভিতরে আপনি দেখবেন যে হুইচ উড রিকোয়ার লেস টাইম, অর্থাৎ এই 3টা প্রশ্নের ভিতরে কোন প্রশ্নের বেস্ট নোন। টোটাল ছিল 5টা প্রশ্ন, তার ভিতর থেকে 4টা আপনার বেস্ট নোন, 4টার ভিতরে একটা ছিল ম্যাথ। তো ম্যাথটা সবার আগে অ্যান্সার করে দিয়েছেন। এবার বাকি থাকলো 3টা প্রশ্ন বেস্ট নোন। সেই 3টা বেস্ট নোনটার ভিতরে আপনি দেখবেন কোন প্রশ্নের উত্তর লেখার জন্য সবচেয়ে কম সময় লাগবে। তো আপনি যে প্রশ্নের উত্তর লেখার জন্য সবচেয়ে কম সময় লাগবে সেটা তখন লিখবেন। এরপরে বেস্ট নোন অ্যান্সারের যেটা লিখতে বেশি সময় লাগবে সেটা লিখবেন। দেন মুভ টু দ্য ডিসক্রিপটিভ ওয়ান্স। এরপরে যদি আরো বড় প্রশ্ন লেখার দরকার হয়, তারপরে সেটা লিখবেন। তাহলে সবচেয়ে বেস্ট নোনের ছোট অ্যান্সার দিয়ে শুরু করলেন, এরপরে তার থেকে একটু বেশি বড় অ্যান্সার আলা প্রশ্ন লিখবেন, তারপরে হচ্ছে আরো বর্ণনামূলক প্রশ্ন যেগুলো আছে সেগুলো লিখবেন। এরপরে কি? দ্য ইকুয়েশন অ্যান্ড ম্যাথ ইফ কমন শুড বি
given earlier. এটা আগেই বলেছি, যদি ম্যাথ থাকে, ইকুয়েশন থাকে, প্রতিপাদন থাকে, সূত্র থাকে, যেটা আপনি খুব ভালো জানেন, সেটা সবার আগে দিয়ে দিবেন। তাহলে পরবর্তীতে আর সেগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে কি করবেন? If all the questions are not common to you, then after answering the best ones, start with those which are partially known. সবচেয়ে বেস্ট অ্যান্সারের 5টার মধ্যে 4টা ছিল বেস্ট অন, একটা হচ্ছে পার্শিয়ালি নন, মানে কিছু জানেন, কিছু মনে আছে, কিছু মনে নাই, আধা আছে আধা মনে নাই। তো এরকম আধা আছে আধা মনে নাই, সেগুলো এরপরে দিবেন। তাহলে প্রথমে হচ্ছে বেস্ট অন ম্যাথ, তারপরে বেস্ট অন শর্ট অ্যান্সার, তারপরে বেস্ট অন ডিসক্রিপটিভ ওয়ান্স, তারপরে হচ্ছে পার্শিয়ালি নোন অ্যান্সার, এবং একদম লাস্টে অ্যান্ড ফাইনালি মুভ টু দ্য আননোন ওয়ান্স, এবং সবার শেষে যে প্রশ্নের উত্তর আপনি জানেন না সেটার অ্যান্সার করবেন। মনে রাখবেন, ডু নট লিভ এনি অ্যান্সার আনটাস্কড, অর্থাৎ ডু নট লিভ এনি কোয়েশ্চেন আনটাস্কড, কোনো প্রশ্নের উত্তর না লিখে চলে আসবেন না। বেস্ট অনগুলো লিখবেন, আধাগুলো লিখবেন, আধা আধা পারেনগুলো লিখবেন, এবং যেটা পারেন না সেটাও বানায় বানায় লিখবেন, কিন্তু বানায় বানায় লিখতে টাইম লাগবে বলে এটা সবার শেষে করবেন। Remember, best answer may give you 100% marks, but leaving any known or partially known question would give you nothing. আপনি যদি একটা প্রশ্ন লেখার পেছনে সব সময় ব্যয় করে ফেলেন, তাহলে সবচেয়ে ভালো করে অ্যান্সার লেখার জন্য একটা প্রশ্নের পুরো মার্ক পাবেন, বাকি প্রশ্নগুলোর মার্ক পাবেন না। 8 মার্কের একটা সেটে দেখা যাক যে 4টা কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 মার্ক। তো আপনি হচ্ছে 4টা কোয়েশ্চেনের মধ্যে 3টা কোয়েশ্চেনকে ভালো করে লিখলেন, একটা কোয়েশ্চেনটা আজই করলেন না, তো 3 দুগুণে 6 পাবেন, আরেকটা কোয়েশ্চেন থেকে তো কোনো অংশ পাবেন না। কিন্তু যদি ভাষা লিখতেন তাহলে হয়তো আপনি 7 পেতেন, ভাষা হলে লিখলেও লাস্টের কোয়েশ্চেনে আপনি 1 পেলে 7 পেতেন। এজন্য বেস্ট করে লেখার পরেও আপনার টার্গেট থাকবে অ্যান্সারিং অল দ্য কোয়েশ্চেন উইদিন দ্য স্পেসিফাইড টাইম। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স উইদিন দ্য গিভেন টাইম। এটা হচ্ছে শেষ কথা, যে আপনাকে সবগুলো প্রশ্নের উত্তর লিখতে হবে। লিখিত পরীক্ষায় কোনো প্রশ্নের উত্তর না লিখে চলে আসবেন না। ওকে, নাও some important tips for you. Presentation of answer is an art. Answer should be presented in such a way that offer the examiner to evaluate the exam paper with the ease and comfort. আপনার উত্তর উপস্থাপনা এটা হচ্ছে আপনার রুচির উপর ডিপেন্ড করে। আপনার রুচি যেমন হবে উত্তরের উপস্থাপনা তেমনই হবে, কিন্তু আপনি চেষ্টা করবেন যে আপনার উত্তরটা এমনভাবে লেখা হয় যেভাবে লিখলে যিনি খাতা দেখবেন তার সবচেয়ে কম কষ্টে খাতাটা দেখা সম্ভবপর হয়। তাকে যদি আপনি এমনভাবে উত্তর লিখলেন, তাকে আপনি অনেক কষ্ট দিয়ে খাতা দেখানোর সুযোগ দিলেন, তাহলে সে কিন্তু আপনাকে ছাড় দিবে না, সে খুব স্ট্রিক্টলি স্ক্রুটিনাইজেশন করবে এবং আপনাকে এক্সাক্ট মার্কটা দিবে, কোনো বোনাস মার্ক পাবেন না। এটা কেমন ভাবে আপনার খাতাটা কঠিন হয়ে যেতে পারে লেখা, যেমন আপনার কোয়েশ্চেনে আছে 1 এর এ বি সি ডি, তো আপনি প্রথমে 1 এর এই কোয়েশ্চেনের অ্যান্সার করলেন এবং আপনি খাতা লেখা শুরু করলেন 1 ডট এ ডট, মার্জিনের পাশে এভাবে লিখে দিলেন 1 ডট এ ডট, মার্জিনের বাম বাইরে লিখে দিলেন 1 ডট এ ডট। এটা থেকে বোঝা যাচ্ছে না উত্তর শুরু করলেন নাকি উত্তরের অংশ শুরু করলেন। আচ্ছা, এরপরে এরকম করেই লাইন যখন শেষ হয়ে গেল এখানে, ওই পেজের ভিতরেই আপনি লিখলেন হচ্ছে 2 ডট এ ডট। এটা আসলে চলমান উত্তরের অংশ ছিল নাকি হচ্ছে নতুন উত্তর লিখলেন, এটা কিন্তু ডিমার্কেশন করা হলো না। এরপরে আপনি লিখলেন 3 ডট এ ডট, অর্থাৎ প্রত্যেকটা সেটের এ গুলো আপনি একসাথে অ্যান্সার করলেন। তার মানে এক্সামিনার যিনি খাতা দেখবেন তাকে প্রত্যেকটা সেটের প্রথম প্রশ্নগুলো প্রথমে দেখতে হবে, যে প্রত্যেকটা সেটের প্রথম প্রশ্নে কত মার্ক, কি কি প্রশ্ন ছিল। এরকম করলে তার পরিশ্রম বাড়বে। এর থেকে যদি আপনি সবগুলো সেটের প্রত্যেকটা অংশকে একসাথে অ্যান্সার দিতেন, অর্থাৎ 1 এর এ, 1 এর বি, 1 এর সি, এটা পর অ্যান্সার দিয়ে যেতেন, তাহলে কিন্তু তার জন্য দেখতে সুবিধা হতো, এবং তার জন্য দেখতে সুবিধা হওয়ার সাথে সাথে কোনো প্রশ্নের উত্তর স্কিপ করার সুযোগ থাকতো না। হয়তো সে 3 এর অ্যান্সারে স্কিপ করে যেতে পারে, লিখছেন তো আপনি একদম পেজের লাস্টের দিকে, কাজে এটি স্কিপ হয়ে যেতে পারে। তো আপনার অ্যান্সার লেখা যাতে তাকে স্কিপ করতে না দেয়, সেজন্য আপনাকে আর্টিস্টিক ওয়েতে এটাকে উপস্থাপন করতে হবে। আর্টিস্টিক ওয়ে যদি নাই করতে চান, অন্তত রিলেভেন্ট ওয়েতে, গ্রহণযোগ্য ওয়েতে আপনাকে উত্তরগুলো উপস্থাপন করতে হবে, যাতে তার জন্য খাতা দেখা সহজ হয়। রিলেভেন্ট ওয়েতে কিভাবে উপস্থাপন করবেন তার জন্য এখনকার এই টিপস। So, at first all, you have to give margin, leaving 1 inch space at the left side and on the top of the page. Giving margins with the lead pencil is preferable. তো প্রথম কাজ হলো খাতাটাকে সুন্দর করে উপস্থাপন করা। যদি আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাইম থাকে তাহলে অবশ্যই আপনি
বাম দিকে এবং উপরের দিকে পেজের উপরের দিকে 1 ইঞ্চি করে মার্জিন দেবেন। লিড পেন্সিল দিয়ে মার্জিন দিলে আপনার সুবিধা হবে, লিড পেন্সিল দিয়ে তো প্রত্যেকবার ইরেজ এটাকে হচ্ছে শার্পনার দিয়ে শার্প করতে হয় না তাই। Next tip is that you have to start writing from the top of the page with the word answer to the question number 1a. যদি পুরা বাক্য লেখার সুযোগ না থাকে তাহলে এভাবে ছোট বাক্য লিখতে পারেন, ans to the কিউ ইউ লিখতে পারেন অথবা কিউ লিখতে পারেন নাম্বার 1a, তারপরে তার নিচে অবশ্যই আন্ডারলাইন করবেন এবং এটা লিখবেন কোথায়, টপ অফ দ্য পেজ। যখনই নতুন কোনো উত্তর শুরু করবেন তখন নতুন পেজ থেকে শুরু করবেন, নতুন পেজের টপ থেকে শুরু করবেন। এতে আপনার আগের প্রশ্নের যদি কোনো অংশ লিখতে বাদ থেকে যায় সেটা আপনি পরে লেখার সুযোগ পাবেন। এটা সবচেয়ে বেস্ট হলো যে প্রত্যেক নতুন উত্তর নতুন পেজ থেকে শুরু করবেন। এবং এক সেটে যত কোয়েশ্চেন আছে, it is desirable to write answer to the question number 1a in an ink other than the answering ink. যদি সম্ভব হয় তাহলে answer to the question number 1a এটা হচ্ছে অন্য কোনো কালি দিয়ে আপনি লিখবেন, তাহলে সেটা আলাদা করে বোঝা যাবে। যেমন আপনি এখানে যতগুলো রং আছে তার ভিতরে এই রংটা ভিন্ন, কাজে এখান থেকে বোঝা যাবে যে এখান থেকে আপনার উত্তর শুরু হলো। তবে সেই রংটা অবশ্যই লাল, তারপরে সবুজ কিংবা হচ্ছে পিঙ্ক কালার হতে পারবে না, সেগুলো নীল বা আসমানি রং হতে পারে। তারপরে কি, each new answer should be started from the top of new page. প্রতিটা নতুন পেজ থেকে নতুন উত্তর শুরু করতে হবে, অলরেডি বলেছি। don't worry if there is a large space left after answering previous one. প্রথম একটা প্রশ্ন লেখার পরে যদি ওই পেজে আরো জায়গা খালি পড়ে থাকে তাহলে সেটা নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নেই, সেটা থাক। আপনি হচ্ছে চেষ্টা করবেন নতুন পেজ থেকে নতুন উত্তর শুরু করার। তারপরে if you have forgotten any points in the middle of the answer, leave some space and move on the next points. Don't waste your time. যদি উত্তর লিখতে লিখতে কোনো একটা পয়েন্ট আপনি ভুলে যান তাহলে সেই উত্তরের পয়েন্টটাকে মনে রাখার জন্য সময় নষ্ট করেন না, পরবর্তী পয়েন্টে চলে যান। কিন্তু যদি পরে আবার এই পয়েন্টটা মনে পড়ে, সেজন্য কি করবেন, সেজন্য আপনি কিছু জায়গা সেখানে খালি রাখবেন, খালি রেখে তারপরে পরবর্তী পয়েন্টে চলে যাবেন। টাইম নষ্ট করে মনে করতে গেলে আপনি জানা জিনিসগুলো পরে লিখতে পারবেন না। তারপরে ক্রস আউট অ্যান ইনকারেক্ট সেন্টেন্স উইথ এ সিঙ্গেল স্টেট লাইন। ডু নট স্ক্র্যাবলস। আপনি যদি কোনো উত্তরের অংশ বা লাইন ভুল করে ফেলেন তাহলে সেটা কাটার জন্য একটা সিঙ্গেল লাইন ইউজ করবেন। কিভাবে, এই লাইনটা ভুল হয়েছে তাহলে সিঙ্গেল লাইন দিয়ে এখানে কেটে দিবেন। আপনি যদি এরকম করে কাটেন, এরকম করে কাটেন, এগুলো কাটা না, আপনি কাটবেন একটা সিঙ্গেল লাইন দিয়ে, বা এরকম করে ঘষে 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 কাটলেন। এই যে প্রথমে বলছি আর্ট, এই আর্টের অংশটা কিন্তু এখান থেকে উঠে চলে গেল। আরেকটা কথা বলেছি, একই সেটের সমস্ত উত্তরগুলো একসাথে লিখতে। যদি যেমন একটা প্রশ্নের উত্তর লেখার সময় কোনো পয়েন্ট হচ্ছে আপনার মনে নাই, তাহলে আপনি সেই পয়েন্টটার জন্য জায়গা খালি রাখবেন। একইভাবে আপনার 1 এর এ কোশ্চেন ও 1 নম্বরের এ বি সি তিনটা যে পার্ট আছে তার মধ্যে এটা আপনি ভালো পারেন, সিটা আপনি ভালো পারেন, কিন্তু বি নম্বর 1 এর বিটা আপনি ভালো পারেন না। এখন তাহলে আপনি কি করবেন, বলেছি তো যে একই সেটের সমস্ত অংশগুলো পর পর অ্যান্সার করতে, তা আপনি তো ভালো পারেন এ আর সি, তাহলে কি করবেন, প্রথমে এটা লিখবেন, তারপরে বি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 বি, এটা লেখার পরে নতুন পেজ এটা লেখার পরে লিভ সাম স্পেস, মানে এই উত্তরটা লিখতে যতটুকু জায়গা লাগতে পারে এরকম কিছু জায়গা আপনি অ্যান্সার স্ক্রিপ্টে খালি রাখবেন। 1 পাতা হইতে পারে, 1.5 পাতা হইতে পারে, খালি রেখে তারপরে আপনি নতুন করে আবার যেটা আপনি পারেন অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 সি এটা লিখে 3 নম্বর একটা সেটের প্রথমটা তারপরে দ্বিতীয়টা লেখার জন্য জায়গা খালি রাখলেন, লিখে তৃতীয়টা যেটা আপনি পারেন সেটা লিখবেন। তাহলে প্রথম পাতায় আসবে হচ্ছে 1a, তারপরে একটা পাতা খালি থাকবে, খালি থাকার পরে 1c আসবে হচ্ছে লাস্টের পাতায়। এখন যদি শেষ মুহূর্ত পর্যন্ত আপনার 1b'র কিছু অংশ মনে না আসে, কিছুই মনে আসলো না, 1a আপনি লিখেছেন, 1b'র জন্য জায়গা খালি রাখছিলেন কিন্তু শেষ পর্যন্ত 1b'র কিছুই আপনার মনে আসলো না, তাহলে এই যে জায়গা খালি রাখলেন, খালি জায়গাটা কি করবেন, খালি জায়গাটা কালো রঙের বল পেন কলম দিয়ে পেজের ওপর থেকে নিচের দিকে বাঁকা করে একটা দাগ টান দেবেন যাতে পুরো পেজটা একবারে কেটে যায়। তাহলে আপনার এরপরে বুঝতে পারবে এক্সামিনার যে এ লিখছে, এরপরে এই জায়গাটা খালি ছিল এজন্য কেটে দিছে, এরপরে সি লিখছে। ঠিক আছে, এভাবে করে হচ্ছে খালি জায়গাটা, যদি পেজ খালি পড়ে যায় তাহলে খালি জায়গাটা কেটে দিবেন। তারপরও আপনি সিরিয়াল ব্রেক করবেন না, 1 এর পরে 1c তারপর 1b এরকম না লিখে 1 এর পরে 1b 1c এভাবে লিখবেন, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। নাও দ্য নেক্সট পয়েন্ট ইজ
Before cutting a wrong answer, write the correct one first and then pen through the wrong one. যদি আপনার উত্তর লিখতে ভুল হয়, ধরুন 1 এর এ লিখেছেন, বি উত্তর লিখেছেন, সি লিখেছেন, বি উত্তর লেখা ভুল হয়ে গেছে, এটা আপনি বুঝতে পারছেন যে ভুল হয়ে গেছে, এখন তো আর কিছু করার নাই, কারণ বিটা তো লাস্টেই লিখতে হবে, কারণ অলরেডি লিখে ফেলছেন, জায়গা তো আর নাই। তো যদি ভুল উত্তরকে নতুন করে ঠিক করে লিখতে যান, তাহলে আগেই ভুল উত্তরকে কাটবেন না, তার পরিবর্তে যেটা করবেন, আগে সঠিক উত্তরটা লিখে নেবেন, কারেক্ট অ্যান্সার ফার্স্টে লিখবেন, এরপরে কারেক্ট অ্যান্সার লিখে কমপ্লিট হওয়ার পরে যে ভুল উত্তরটা আগে লিখেছিলেন সেটা কেটে দিবেন। যদি তা না করে আপনি আগেই ভুল উত্তরটা কেটে দিয়ে সঠিক উত্তর লিখতে শুরু করেন, হতে পারে সময় শেষ মুহূর্তে বুঝছেন যে ভুল হয়েছে, এই অল্প সময়ের ভিতরে আপনার সঠিক উত্তর লেখা সম্ভব না, 2-1 লাইন লেখার পরেই পরীক্ষার টাইম শেষ হয়ে গেল, এতে আপনার কোনো মার্ক আসলো না। ভুল উত্তরটা যদি ওখানে থাকতো পুরো অংশ, কে জানে হয়তো ভুল উত্তর থেকে কিছু জিনিস পরীক্ষক দেখে নাম্বার দিতেও পারে, কারণ আমরা বলছি যে কোনো জায়গা যেন খালি না থাকে। তো যদি ভুল উত্তরটা আগেই কেটে দেন, নতুন করে উত্তর লিখতে না পারেন, তাহলে তো ওই অংশটা খালি হয়ে গেল, এই অংশটা খালি রাখা যাবে না। এজন্য সবচেয়ে বেস্ট হলো আগে সঠিক উত্তর লিখবেন, তারপরে ভুল উত্তরটা কাটবেন। ওকে, তো এই ছিল হচ্ছে এক্সামের টিপস। এছাড়া আরো কিছু জিনিস মনে রাখতে হবে। ফাইনালি আপনাকে মনে রাখতে হবে যে properly fill up all the additional answer script before you start writing, যে আপনি যদি মূল খাতার সাথে কখনো additional answer script নেন, লুজশিট নেন, তাহলে অবশ্যই লুজশিটের প্রয়োজনীয় জিনিসগুলো পূর্ণ করবেন। যদি লুজশিটে অনেক কিছু লেখার সুযোগ থাকে আর আপনার হাতে সময় না থাকে, অন্তত আপনার রোল নম্বরটা লিখবেন, সাবজেক্টটা লিখবেন, সেকশনটা লিখবেন, কোর্স কোড, কোর্স, আপনার আইডি, সেকশন, এই কয়টা জিনিস অবশ্যই লিখবেন, এবং প্রত্যেকটা লুজশিটে অবশ্যই মার্ক দিবেন। লুজশিটে মার্কস দিবেন, নাম্বার দিবেন যে কত নম্বর লুজশিট, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা আপনাকে পরীক্ষার শেষে লুজশিটগুলো সাজাতে সাহায্য করবে। যদি লুজশিটে মার্কিং না করেন, তাহলে লুজশিট এলোমেলো হয়ে যায়, একদম শেষ মুহূর্তে স্টাপল করতে গেলে বা বাইন্ড করতে গেলে, বাঁধতে গেলে তখন আর সময় থাকে না। তারপরে বাইন্ড দ্য ফোল্ডার টাইটলি, ensuring that it would not lose during subsequent handling. যদি আপনার লুজশিট থাকে, তাহলে আপনি খাতা জমা দেওয়ার আগে সেগুলো একত্রিত করে মূল খাতার সাথে স্টাপল করে দিবেন, অথবা যদি সুতা দিয়ে বেঁধে দিতে বলে, তাহলে খুব ভালো করে বাঁধবেন, এমনভাবে বাঁধবেন যাতে এটা খসে না যায়। সুতা দিয়ে বাঁধলে যদি আপনি ফাঁস গিরি দেন, তাহলে এটা খুব সহজে বেড়ে যাবে, কিন্তু মরা গিরি দিবেন যাতে হচ্ছে এটা বের হয়ে না যায়। স্টাপল এমনভাবে করবেন যাতে পেজ ছুটে না যায়। তারপরে before submitting your answer script including additional answer script, finally check whether you have correctly filled up with all the necessary information or not. প্রথমেই বলেছি যে সবগুলো ইনফরমেশন ঠিকমতো পূরণ করতে হবে, এবং ফাইনালি জমা দেওয়ার আগে আপনি দেখবেন যে ইনফরমেশনগুলো ঠিকমতো পূরণ করেছেন কিনা। অনেকেই তার আইডি না লিখে খাতা জমা দিয়ে দেয়, অনেকেই হচ্ছে ওই যে সেকশন এ বি, যেটা ওএমআর শিটে অনেক সময় থাকে যে কোন সেকশন থেকে এসেছে, সেটা না দেখে সে খাতা জমা দিয়ে দেয়। এরকম করে সে খুব ভালো পরীক্ষা দিল, ভালো অ্যান্সার করলো, কিন্তু আইডি লিখলো না, যেটা ম্যান্ডেটরি লেখা সেটা লিখলো না, ফলে যেটা হলো তার খাতাটা অটোমেটিক্যালি বাতিল হয়ে গেল। যাতে এই আপনার পরিশ্রমটা নষ্ট না হয়, এজন্য ফাইনালি জমা দেওয়ার আগে খেয়াল করে দেখবেন যে আপনি ঠিকমতো সবকিছু লিখেছেন। তো এতটুকুই আজকে। আশা করি যদি আপনারা এই স্ট্র্যাটেজিগুলো পরীক্ষার হলে অ্যাপ্লাই করেন, তাহলে যে কোনো লিখিত পরীক্ষা আপনাদের জন্য খুব সুন্দরভাবে সমাপ্ত হবে, এবং আপনার খাতাটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকবেই না। যা কিছু লিখেছেন সেটা অন্তত মার্ক যেটাই পান, কিন্তু খাতাটা বাতিল হবে না, এবং আপনার উত্তর আসবে, অর্থাৎ আপনার রেজাল্টটা আপনি পাবেন। আদারওয়াইজ যদি কোনো মেজর প্রবলেম হয়, তাহলে হয়তো আপনি ভালো লেখার পরেও রেজাল্ট নাও পেতে পারেন। দ্যাটস অল। থ্যাংকস টু অল ফর ওয়াচিং, and of course best of luck for your exams.